হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক বোর্ডের একটি কবিতা বোঝাতে চলেছি। আজকে যে কবিতাটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, তোমাদের ক্লাস 12-এর ক্রন্দনরতা জননীর পাশে, ক্রন্দনরতা জননীর পাশে, ঠিক আছে? ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশ গুপ্তের লেখা একটি কবিতা। এই কবিতাটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের ক্লাস 12-এ যে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে, যেমন ধরো বাংলা বিষয় থেকে তোমাদের সিলেবাসে যে কবিতা গল্পগুলো রয়েছে প্রত্যেকটা ধরে ধরে কিন্তু তোমাদের বুঝিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে তোমাদের সেখান থেকে গুরুত্বপূর্ণ নোটস এবং তোমাদের অনলাইনেও ক্লাস নেব বলে ভেবেছি। তো তোমরা, আর এই সম্পূর্ণ কিন্তু পুরো বিনামূল্যে, ঠিক আছে? তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, আমাদের ডেসক্রিপশনে দুটো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে, ঠিক আছে? তাহলে আমি আলোচনাটি শুরু করছি। তোমাদের ক্লাস 12-এর বাংলার যে কবিতাটা নিয়ে আজকে আমি আলোচনা করব, প্রথমেই বললাম সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। প্রথমে এই কবিতাটির নামটা নিয়ে একটু আলোচনা করি। ক্রন্দনরতা, ক্রন্দনরতা শব্দের অর্থ হচ্ছে হলো যিনি কাঁদছে, আর জননী শব্দের অর্থ আমরা জানি, জননী শব্দের অর্থ হচ্ছে হলো মা। তো যেই মা কাঁদছে তার পাশে, ঠিক আছে? তো কবিতাটি শুরু করার পূর্বে আমি একটু বলি যে প্রত্যেকটা কবি কিন্তু যে কোনো কবিতা লেখে তার পিছনে কিন্তু যে কোনো একটা উদ্দেশ্য রয়েছে। তো কবি কি উদ্দেশ্যে এই কবিতাটি লিখেছে এবং কোন সময় এই কবিতাটি লেখা হয়েছিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এটা আগে জানতে হবে। তো সেটা নিয়ে আগে একটু আলোচনা করি যে 2006 সালে যে সিঙ্গুর আন্দোলন হয়েছিল, সেই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু কবি এই কবিতাটি লিখেছিলেন, ঠিক আছে? তো আরেকটা তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি নেওয়া হয়েছিল ধানক্ষেত থেকে নামক কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই কবিতাটি নেওয়া হয়েছে, ঠিক আছে? তো সিঙ্গুর আন্দোলনটা কি এবং কি কারণে হয়েছিল সেটা আমরা আগে একটু জানি। সেই বিষয়ে যে 2006 সালে যে সিঙ্গুর আন্দোলনটা হয়েছিল সেটা হচ্ছে কৃষকদের যে জমি ছিল সেই জমি কেড়ে নিয়ে সরকাররা বলল যে সেই জমির উপরে কি করবে, সেই জমির উপরে শিল্প কারখানা এগুলো স্থাপন করে শিল্প তৈরি করবে, ঠিক আছে? তো এটা নিয়ে কৃষকদের জমি কেড়ে নেবে, এই নিয়ে কৃষকরা কি করলো, নিজেদের অধিকারের দাবিতে তারা পথে নামলো, ঠিক আছে? পথে নেমে তারা আন্দোলন করা শুরু করলো। স্ত্রী এবং তার যে সন্তান যারা যারা ছিল সবাইকে নিয়ে পথে নেমে তারা বিভিন্ন মিছিল এগুলো দাবি করা শুরু করলো নিজেদের অধিকারটা। কিন্তু সরকার তাদের ক্ষমতার প্রয়োগ করে সেই যারা দাবি করছিল, যারা প্রতিবাদ করছিল, সেই প্রতিবাদকদের কণ্ঠ কি করলো, রুধে দিল, ঠিক আছে? কি করলো, তাদের যে সন্তান যারা ছিল, সন্তান স্ত্রী, তাদের প্রাণটা অবধি কেড়ে নিল, ঠিক আছে? তো এই যে সরকারের যে এরকম অন্যায়, এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদের ধ্বনি তিনি তুললেন এই কবিতাটার মধ্যে, ঠিক আছে? তাহলে কবিতাটির প্রত্যেকটা লাইন নিয়ে আলোচনা করি, আমরা আরো এর বিষয়বস্তুটা বুঝতে পারবো। দেখো, কবিতাটির প্রথম লাইনে আমরা চলে যাই। প্রথম লাইনে রয়েছে যে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। দেখো, প্রথমেই বলেছে যে ক্রন্দনরতা জননীর পাশে, অর্থাৎ যে মা কাঁদছে সেই মার পাশে যদি এখন না থাকি, অর্থাৎ আমরা মায়ের সন্তান, যেই মা তার সন্তান হারা হয়ে কাঁদছে, এই দূর সময় আমরা যদি তার সন্তান হয়ে এখন পাশে না থাকতে পারি তাহলে আমরা কিসের সন্তান? তাই বলছে যে বিভিন্ন কবিরা কবিতা লিখছে, তার সঙ্গে গান গাইছে। এই কবিতা গান এবং তাদের শিল্পী প্রতিভা যদি তার মার পাশে না দাঁড়াতে পারে তাহলে সেই প্রতিভা হচ্ছে কলঙ্ক। কবি তাই বলছে এই গান গাওয়া, এই কবিতা, এগুলো কি সম্পূর্ণ বৃথা, ঠিক আছে? তো তাই বলছে এগুলো করার কোনো মানে হয় না, এগুলোর কোনো উদ্দেশ্য নেই।
তারপরের লাইনে পরের প্যারাতে আমরা চলে যাই। সেকেন্ড প্যারাতে বলেছে, নিহত ভাইয়ের শবদেহ দেখে না হয় যদি ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। এখানে দেখো কি সুন্দর করে বলেছে যে নিহত ভাইয়ের শবদেহ, অর্থাৎ যেই ভাই মারা গেছে, সেই কৃষক আন্দোলনে যিনি ছিলেন, সেই কৃষক যে তার ভাইয়ের সমান, সেই ভাইয়ের মতো একজন মারা গেছে, সেটা দেখে, সেই মৃতদেহ দেখে যদি সেই মানুষের মনে, মানুষের বিবেকে কোনো ক্রোধ যদি জন্ম না হয়, কোনো রাগ যদি জন্ম না হয়, তাই বলছে তুমি তাহলে কিসের মানুষ? তোমার মধ্যে কোনো হৃদয় নেই। যে মানুষ, জড় বস্তু যেরকম কোনো কিছুর মানে কোনো প্রভাব পড়ে না, সেরকম হচ্ছে মানুষ। যদি সেই মানুষ তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে, সেই শবদেহ, মৃত শরীর দেখে যদি তার রাগ না জন্মায়, ক্রোধ না জন্মায়, তাহলে তো সেই ভালোবাসা এবং সেই সমাজের কোনো মূল্যবোধই নেই, সেই মানসিক বিবেকবোধেরও কোনো মূল্যবোধ নেই। দেখো পরের প্যারাতে তারপরে আমরা যাই। বলেছে, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। অর্থাৎ যেই মেয়েটি নিখোঁজ হয়ে গেছে, যাকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যায়নি, যার মৃতদেহ জঙ্গলে পড়েছিল, সেই জঙ্গল থেকে মৃতদেহকে উদ্ধার করেছে, যার রক্তাক্ত শরীর, তো সেই মৃতদেহ মেয়েকে নিয়ে আমি কি কোলে করে, এখানে কবি বলেছে যে আমি কি তাকে কোলে করে আকাশের দিকে চেয়ে বলবো, হে বিধি, হে ভগবান, তুমি এর বিচার করো। আমি এরকম করতে পারবো না, আমি ভগবানের কাছে সম্পূর্ণ ছেড়ে দিতে পারবো না। এখানে কি আমার বিবেকে রুচিবোধে বাঁধবে, তাই কবি এই কথাটা বলেছেন যে আমি বিধির দিকে বিচার, বিধির কাছে বিচার চাইতে পারবো না, যে ভগবান এর বিরুদ্ধে তুমি দেখো কি হচ্ছে, এগুলো দেখো। এগুলো সম্পূর্ণতে কি কবির বিবেকে বাদে। তাই বলেছে যে আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। তাই বলছে তিনি আকাশের দিকে চেয়ে ভগবানের কাছে এটা বলবে না যে তুমি এর বিরুদ্ধে প্রতিবাদ করো, এটা তিনি করতে পারবে না। তার কি, তার যে মানসিক বিবেক, সেই রুচি বোধে তার এগুলো জাগে। বলেছে আমি যা পারি সেটা কবিতায় জাগে। কবি যা পারে সেটা কি করে, সে কবিতার মাধ্যমে সেটা জাগিয়ে তোলে। কি জাগিয়ে তোলে, আসো সেই লাইনটা দেখি। শেষ লাইন দুটা প্যারাতে তিনি বলে দিয়েছে যে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। অর্থাৎ কবির যে বিবেক রয়েছে, যে বারুদ রয়েছে, সেগুলো কি করেছে তিনি বিস্ফোরণের আগে সেটা এই কবিতার মাধ্যমে জাগিয়েছেন। মানে তার যে বিবেকটা, সেটা কিন্তু এই কবিতার মধ্যে তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি অর্থাৎ লাস্টের লাইন দুটাই তিনি এটা আমাদেরকে বুঝিয়েছেন, যখনই কোনো পাঠক এই বিষয়টা, এই কবিতাটা পাঠ করবে, তখন তার মনের মধ্যে একটা প্রতিবাদের ঢেউ ফুটে উঠবে। ঠিক আছে, তো এই যে এই সময় এই যে সিঙ্গুর আন্দোলন, এটা শুধুমাত্র সিঙ্গুর আন্দোলন না, এটা আমরা যে কোনো সামাজিক আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু আমাদের মনে একটা প্রতিবাদের ঢেউ কিন্তু তুলবে কবির এই কবিতাটা পাঠ করে, এই বিষয়বস্তুটা দেখে। ঠিক আছে, তো কবি এটাই আমাদেরকে জানাতে চেয়েছে এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মধ্যে দিয়ে। ঠিক আছে, তার প্রতিবাদের ঢেউ কিন্তু ফুটে উঠেছে এই কবিতার মাধ্যমে। তো আজকের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।